ঠিকা কাজের মেয়ের সাথে সদ্য ডাক্তারি পাশ করা ছেলে ভালোবাসা করেছে? ছি ছি, তাও আবার শুনছি মেয়েটাকে পোয়াতি করে ছেড়েছে। ঘেন্না ঘেন্না, জাত কুলমাল সবই গেল, আচার বিচারের আর কিছুই রইল না। মারে মুখে ঝাঁটার বাড়ি, ছি ছি, কি লজ্জা কি ঘেন্না। খুব সকালে পাড়ার কাদম্বিনী বুড়ি ঠাকুমা এই কথা তার বাড়ির উঠান ঝাড় দিতে দিতে চিৎকার করে বলছে আপন মনে, আর তার উঠানেই ঝাঁটার বাড়ি মারছে। বললাম, ও ঠাকুমা, সকালবেলায় অত চিৎকার কেন করছো? ওরা প্রেম করেছে, তাতে তুমি কেন চিৎকার করছো? খুন তো কাউকে কেউ করেনি, ভালোবেসেছে। ডাক্তার বলে কি সে কাজের মেয়ের সাথে প্রেম করতে পারে না? ওদের মনে প্রেম জেগেছে, তাই প্রেম করেছে, তাতে তোমার অসুবিধা কোথায়? কাদম্বিনী, তাই বলে কাজের মেয়ের সাথে প্রেম? বললাম, প্রেম কখনো জাত ধর্ম বয়স এর উপর নির্ভর করে না, এটা অন্তরের ব্যাপার। সত্যিকারের প্রেমের মধ্যে আছে ঈশ্বরের আশীর্বাদ। আসলে ঘটনাটা কি ঘটেছে আমি পাঠক মহোদয়গণকে বলছি, শুনুন একটু ধৈর্য ধরে, কেমন? বিজনদার পরিবারে মাত্র 3 সদস্য, ওরা স্বামী স্ত্রী এবং একমাত্র ছেলে সৃজন। সৃজন এবারে MBBS পাশ করলো, কার্ডিওলজি নিয়ে স্পেশাল পড়াশোনা করছে। বিজনদা অর্থাৎ বিজন ভট্টাচার্য চাকরি করতেন কাস্টমসে, এখন অবসর সময় চলছে, এই বছরখানেক হলো। বিজনদার স্ত্রী নীলিমা বৌদি একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, 2-1 বছর পরেই অবসর নেবেন। পাড়ার এই পরিবারটির ভীষণ সুনাম সব দিক থেকেই। এক কথায় এই পরিবারটিকে সবাই আদর্শ পরিবার হিসেবে মান্য করে। বাইরের লোক বলতে বিজনদার একটি কাজের ঠিকা মেয়ে, নাম বাসন্তী। বছর বয়সের এই মেয়েটি বেশ কয়েক বছর এই বাড়িতে কাজ করছে। খুবই গরিব ঘরের মেয়ে, ওর বাবা মা কেউই বেঁচে নেই। একটি ট্রেন দুর্ঘটনায় বছর 2 আগেই মারা গেছে। বাসন্তী দূর সম্পর্ক এক মামার কাছেই থাকে। মামি বিশেষ সুবিধার নয়, কাজ করে, যা পায় সবটাই মামির হাতে তুলে দেয়, তাতে দুমুঠো জোটে, কিন্তু মামি কখনোই ভালো ব্যবহার করে না। এর আগে কোনোদিনও লোকের বাড়িতে কাজ করার অভ্যাস নেই, এই প্রথম কাজ করছে বিজন ভট্টাচার্যের বাড়িতে। মা বাবা থাকাকালীন পড়াশুনো করত, কিন্তু তারা মারা যাওয়ার পর আর স্কুলমুখী হতে পারেনি। ক্লাস 9 পর্যন্ত পড়েছে এবং স্কুলে বরাবরের জন্যই 2য় স্থান অধিকার করত পরীক্ষাগুলোতে। একমাত্র বাবার কাছেই বাড়িতে পড়াশোনা করত, কোনো প্রাইভেট টিউটর ছিল না। বাসন্তী সকালে বিজনদার বাড়িতে আসে, আবার সন্ধ্যার পরেই নিজেদের বাড়িতে চলে যায়। বাসন্তীকে দেখতে খুব সুন্দর, কথাবার্তা শুনলে সহজে কেউ বুঝতেই পারবে না যে ও ঠিকা কাজ করে। দেখলে মনে হবে কোনো পয়সাওয়ালা বড় লোকের ঘরের অতীব সুন্দরী মিষ্টি মেয়ে। আমার এতগুলো প্রশংসা বাসন্তী সম্পর্কে করার কারণ হলো এই বাসন্তীর সাথে সৃজনের গোপনে প্রেম ছিল, যা কেউই জানতো না। বাসন্তী সৃজনকে বলেছিল, আমি গরিব ঘরের মেয়ে, আপনাদের বাড়ির বাসন মেজে যা পাই তাতেই বেঁচে আছি। শুধু শুধু কেন কলঙ্কের ভাগী আপনি হবেন, বা আমিই বা কেন হব? আপনি আমাকে ভুলে যান সৃজনদা, আপনি ডাক্তার আর আমি কাজের মাসি, আমাদের কখনোই মিলন সম্ভব নয় সৃজনদা। কাকু কাকিমা এগুলো মেনে নেবেন না, ভীষণ শাস্তির মুখে পড়তে হবে আমাদের দুজনকেই। তাছাড়া পাড়া প্রতিবেশীরাও অসম্মানজনক কথা বলবে, পাড়াতে আপনাদের সুনাম নষ্ট হবে কোনো রকমে জানাজানি হয়ে গেলে। সৃজন, ওসব তোমায় ভাবতে হবে না বাসন্তী, আমি তোমাকে পড়াশোনা অবসর সময় করিয়ে আমার উপযুক্ত করে নেব। এরপর সৃজন প্রাইভেটে এবং ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে পড়াশোনা করিয়ে কয়েক বছরের মধ্যেই ওকে গ্র্যাজুয়েট করে ফেলল। বাসন্তীকে বিজনদা এবং নীলিমা বৌদি অনেক স্নেহ করতেন, ঠিক নিজের মেয়ের মতন করে, কিন্তু কেউই সৃজন এবং বাসন্তীর প্রেম সম্পর্কিত ঘটনাটা জানতো না। একটা অঘটন ঘটে গেল মুহূর্তের মধ্যেই একদিন। বিজনদা এবং নীলিমা বৌদি একটা দিনের জন্য বেড়াতে এসেছিলেন নীলকণ্ঠপুরে। নীলকণ্ঠপুরে বিজনদার এক ভাই থাকেন তাদের বাড়িতে, কিন্তু সেই থাকাটা প্রায় 3.5 দিন হয়ে গেল। তার কারণ অনেক দিন পর গেছেন, কিছুতেই ভাইয়ের স্ত্রী ছাড়ল না। তারপর সৃজন গিয়ে মা এবং বাবাকে নিয়ে এলো 3.5 দিন পর। এই 3 দিনের মধ্যে অকস্মাৎ এমন একটি ঘটনা ঘটে গেল যার ফলে বাসন্তীর সন্তান সম্ভবা হয়ে পড়ল। সৃজনের সন্তান তার গর্ভে, কিন্তু সৃজন সবেমাত্র বাইরে পড়াশোনা করতে চলে গেছে বছর 2 জন্য, আর সেই কারণেই বাসন্তী সৃজনকে কিছু বলার সুযোগ পায়নি। লজ্জায় ভয়ে একদিন কাউকে কিছু না বলে বাসন্তী সৃজনদের বাড়িতে এবং নিজের মামা মামিকে কিছু না বলে
কোথায় যে চলে গেল আর তার খোঁজ কেউই পেল না। তবে সমস্ত ঘটনাটা বাসন্তী ওর নিকট বান্ধবী সুপর্ণাকে একটা চিঠি লিখে কারো মারফত পাঠিয়ে জানিয়ে গিয়েছিল। সুপর্ণা তাই সবটাই জানতো, কিন্তু অনেক করে অনুরোধ করেছিল সুপর্ণাকে এই ঘটনাটার কথা কাউকে না বলতে। তবে ডাক্তারবাবু অর্থাৎ সৃজন ফিরে এলে তাকেই যেন শুধু সত্য ঘটনাটার কথা বলে, যে বাসন্তীর সন্তান সম্ভাবা এবং সেই সন্তানের পিতা সৃজন। বাসন্তী চলে গেল অনেক দূরে, বহু দূরে, যেখানে ওকে কেউ চেনে না, কেউ জানেও না। ঠিক এমন একটি স্থান, জায়গাটির নাম বৈকুণ্ঠপুর। সেখানে একটি শিব মন্দির আছে। সবাই বলে এই শিব মন্দিরটি খুব জাগ্রত। মন্দিরের পুরোহিত খুবই সজ্জন। তার কাছে গিয়ে একটু আশ্রয় ভিক্ষা চায় বাসন্তী। পুরোহিত বাসন্তীকে নিয়ে ওর বাড়িতে এসে স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে সব কথা বলে বাসন্তী। ওরা দয়াপরসব হয়ে বাসন্তীকে আশ্রয় দেয়। বাসন্তী বসে থাকার মেয়ে নয়। প্রতিদিন ভোরবেলায় উঠে ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে নিয়ে ওই মন্দিরের পাশে বসে। সকলে ওর কাছ থেকে মালা কিনে শিবের গলায় পরিয়ে দেয়। ফুল কেনে অনেকেই। এতে বাসন্তীর যা লাভ হয়, যে টাকাটা পায় সেই সব টাকা পুরোহিতের হাতে তুলে দেয়। পুরোহিত বাসন্তীর টাকা কিছুতেই নিতে চায় না, কিন্তু বাসন্তী বলে, আপনি আমার বাবার মতো, যদি আপনি এটা গ্রহণ না করেন তাহলে আমি যেদিকে দুচোখ যাই চলে যাব। তখন পুরোহিত সেই টাকা নিতে বাধ্য হয়। পুরোহিত এবং পুরোহিতের স্ত্রী ঠিক মেয়ের মতোই বাসন্তীর সাথে ব্যবহার করে। এইভাবেই দিন কাটে, মাস কাটে, বছর হয় এবং একটা সময় বাসন্তীর একটি পুত্র সন্তান হয়। আবারও বলছি, পুত্র সন্তান হলেও কিন্তু বাসন্তী তখনও আইবুড়ো মেয়ে, অর্থাৎ কুমারী মা। বেশ কিছুদিন পর খুব ভোরবেলায় বাসন্তী একটি পুত্র সন্তানের জন্ম দিল। কিন্তু কুমারী মেয়ের সন্তান নানা জনে নানা কথা জিজ্ঞেস করবে, সেই ভয়ে এবং লজ্জায় ওই মন্দিরেই সদ্যজাত শিশুটিকে অতি সযত্নে শুয়ে এবং সমস্ত ঘটনা একটা চিঠিতে লিখে বাচ্চাটির বালিশের নিচে রেখে সেখান থেকেও পালিয়ে গেল বাসন্তী অন্য কোনো দেশে। আর তার খোঁজ পাওয়া গেল না। মন্দিরের পুরোহিত খুব ভোরেই মন্দিরে আসেন। সেদিনও সকালে পূজা করতে এসে ওই শিশুটিকে দেখতে পান এবং চিঠিটি পেয়ে পড়ে সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে লুকিয়ে ওর স্ত্রীর কাছে নিয়ে গিয়ে সব কথা বলে এবং চিঠিটি দেখায়। ওর স্ত্রী সব জেনে শুনে পুরোহিতকে বলে, আজ থেকে আমি ওর মা হব। আমার কোনো সন্তান নেই, ওই আজ থেকে আমার ছেলে। সেখানেই আদরে লালিত পালিত হতে লাগলো এবং শিশুটি পরিচিতি পেল পুরোহিতের সন্তান হিসেবে। এই কথা পুরোহিত এবং ওর স্ত্রী কাউকে বলল না। শিশুটি ওদের আদরে স্নেহেই বড় হতে লাগলো। পুরোহিত এবং পুরোহিতের স্ত্রী ওই শিশুটির নাম রেখেছিল মৃন্ময় চট্টোপাধ্যায়। সবাই মৃন্ময় বলেই ডাকতো। সে বড় হতে লাগলো ধীরে ধীরে। মৃন্ময় স্কুলে ভর্তি হলো, পুরোহিতের নামেই অভিভাবকত্ব হলো এবং পিতৃপরিচয় বলতে পুরোহিতকেই বাবা এবং পুরোহিতের স্ত্রীকেই মা বলে ডাকতে শিখল। এইভাবে নিরাপদভাবে একটি শান্ত পরিবারে শান্তিতেই সুশৃঙ্খলভাবেই মানুষ হতে লাগলো মৃন্ময়। এদিকে বিজনদা অনেক খুঁজেও বাসন্তীকে পেল না। মনটা স্বাভাবিকভাবেই বিষণ্ণ হয়ে পড়ল, কারণ বিজনদা ভালোবাসত মেয়েটিকে। নীলিমা বৌদিও মেয়ের মধ্যে স্নেহের চোখেই দেখতেন। ওরা ভাবলেন, কি এমন হলো যে না বলেই মেয়েটা চলে গেল? গেল তো গেল একেবারে নিরুদ্দেশ। শেষ পর্যন্ত থানায় ডায়েরি করতে বাধ্য হলো বিজনদা। মিসিং স্কোয়াডে জানালো, কিন্তু বাসন্তীর খবর কোথাও পাওয়া গেল না। বাসন্তীর বান্ধবী সৃজনকে এক ফাঁকে বাসন্তীর লেখা চিঠিটি দেখালো। সৃজন তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হতাশ হয়ে পড়ল। স্বাভাবিকভাবেই সৃজন ভেঙে পড়ল। সৃজন ওর মাকে সব কথা খুলেই বলল। সৃজনের মনের অবস্থা বুঝিয়ে নীলিমা বৌদি চুপ করেই রইলেন। সৃজনের বাবাও সব জেনে হতবাক। কিছুই তো করার নেই। এরপর যেটা হলো সেটা হচ্ছে, সৃজন ওর বাবা মাকে সব কথা নিরুপায় হয়ে সব বলল এবং যে কোনো প্রকারে বাসন্তীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। বেশ কয়েক বছর পরে বৃন্দাবনে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল সৃজনের মা। সৃজন নিকটবর্তী একটি লজে মাকে নিয়ে উঠেছিল। সেখানেই সৃজন নিজ হাতে মায়ের চিকিৎসার ভার নিল। একটা সার্জারির প্রয়োজন, সেটা সব রকম ব্যবস্থা করা হলো। লজের মালিক যথেষ্ট সুযোগ দিলেন বা সাহায্য করলেন, কিন্তু রক্ত 1 বোতল প্রয়োজন, এ নেগেটিভ। এই রক্ত না পেলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু রক্ত কোথাও পাওয়া গেল না। ওই লজেই একটি মেয়ে ম্যানেজারের কাজ করে। জানা গেল তার ব্লাড গ্রুপ এ নেগেটিভ।
তাকে অনুরোধ করা গেল। সে রাজি হলো রক্ত দিতে। কেনই বা রাজি হবে না? সে তো আগেই চিনতে পেরেছিল যে এই ভদ্রমহিলা আসলে সৃজনের মা। রক্ত দেওয়ার পর সৃজনের মা সুস্থ হলো। মেয়েটির পরিচয় জানতে চাইল সৃজন। তখন সমস্ত পরিচয় করিয়ে দিল লজের মালিক। সৃজন বুঝল এই হচ্ছে ওদের বাসন্তী। বাসন্তী এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু পারল না, কারণ মন যে মানে না। এরপর অজস্র ক্ষমা চাইল বাসন্তীর কাছে তার এই কর্মের জন্য। সৃজনের মা জানতে পারল যাকে এত খোঁজা হচ্ছে সে বাসন্তীই হলো এখানকার ম্যানেজার। নীলিমা বৌদি ওকে কাছে ডেকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কেঁদে ফেলে বলল, মা রে, অভিমান করে আর কতদিন থাকবি? তুই তো আমার পুত্রবধূ, আমার সৃজনের স্ত্রী। আমার অসীম সৌভাগ্য যে তুই আমার পুত্রবধূ। চল মা, আমাদের সাথে বাড়িতে তোকে আমি নিজ হাতে বরণ করে নেব, স্বীকৃতি দেব। চল মা। বাসন্তী সৃজনকে সব ঘটনার কথা বলল, তৎসহ ওর সন্তানকে যে কোথায় ফেলে রেখে এসেছে তাও বলল। সব শুনে সৃজন সেই মন্দিরে ছেলের খোঁজ করতে এসে শুনল সেই পুরোহিত অসুস্থ থাকার ফলে অন্য পুরোহিত মন্দিরে রয়েছে। তাকে জিজ্ঞাসা করে আগের পুরোহিতের ঠিকানা জোগাড় করে তার বাড়িতে গেল। দেখল পুরোহিত মৃত্যুশয্যায় এবং ওর স্ত্রী কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। শুধু একটি ছেলে আছে পুরোহিতের সাথে, আর কেউ নেই। সৃজন এবং বাসন্তী সেই পুরনো ফেলে আসা দিনগুলির কথা পুরোহিতকে বলল। পুরোহিত বলল, সঠিক সময়ে আপনারা এসেছেন। আমি ক্যান্সার রোগে আক্রান্ত, যে কোনো দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু আমার বেটার কি হবে? ওকে কে দেখবে? আপনারা এসে গেছেন, ওকে নিয়ে যান। আপনারা যে শিশুটির কথা বলছেন সে হচ্ছে এই মৃন্ময়। ওকেই বাসন্তী ফেলে রেখে গেছিল মন্দিরে। ওকে অনাথ হয়ে যাবে ভেবে আমি এনে নিজের কাছে রেখেছিলাম। আমার স্ত্রী বেঁচে থাকাকালীন ওকে মাতৃস্নেহ দিয়েই রেখেছিল। সে কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর আমার তো এই অবস্থা, ওকে দেখার কেউ নেই। আপনারা এসেছেন ভালোই হলো। আপনাদের সন্তানকে আপনারা নিয়ে যান। সব শুনে মৃন্ময় ভীষণ কাঁদল, কারণ সে ওই পুরোহিতকেই বাবা বলে ডাকে। সে কিছুতেই তার বাবাকে ছেড়ে যাবে না। পুরোহিতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পুরোহিতও ভীষণভাবে কাঁদতে লাগলো। কিছুতেই সে তার পালিত পিতাকে ছেড়ে আসতেই চাইল না। এরপর যেটা ঘটেছিল সেটা হলো সৃজন তার সাধ্যমতো চেষ্টা করেও ওই পুরোহিতের চিকিৎসা করে বাঁচাতে পারল না। হঠাৎ একদিন পুরোহিত মারা গেল। এরপর মৃন্ময়কে বুঝিয়ে বলল সব কথা, এবং সৃজন বাসন্তীকে এবং মৃন্ময়কে নিয়ে এলো বাড়িতে। একটি বড় ধরনের অনুষ্ঠান করলো। সব অতিথি অভ্যাগতদের প্রতিবেশীদের নিমন্ত্রণ করলো। সবাই এলো সেই অনুষ্ঠানে। সেখানে সৃজন সবাইকে ঘোষণা করলো যে বাসন্তী ওর স্ত্রী এবং মৃন্ময় ওর একমাত্র পুত্র। সবাই ধন্য ধন্য করলো, কবজি ডুবিয়ে ভোজন করলো, আনন্দ করলো। এর মধ্য দিয়ে আমার গল্পেরও পরিসমাপ্তি ঘটলো। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর পরবর্তীতে আরও এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।